নমস্কার। আজ কি বিষয়ে কথা বলবো সেটা ভাবছিলাম। কাল সকালে যেমন একটা বিষয় নিয়ে কথা বলবো বলে মনে হয়েছিল, হঠাৎ একটা বিষয় মাথার মধ্যে এলো। কিছুক্ষণের জন্য বিষয়টি আমাকে তার প্রতি আকৃষ্ট করলো, আমাকে দিয়ে সে কিছুটা ভাবিয়ে নিল। তারপর দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন ঘটনাবলীর মধ্যে বিষয়টি হঠাৎ চাপা পড়ে যায় এবং দিন শেষে আমি যখন ভিডিও করতে বসি তখন সেই বিষয়টি কে আর খুঁজে পাওয়া গেল না। সে তখন হয়তো অন্য কোথাও, অন্য কোনো মস্তিষ্কে চলে গেছে, অন্য কোনো মানুষের কাছে চলে গেছে। আমাদের যে মস্তিষ্ক, তার তো বিবিধ কাজ, লক্ষ লক্ষ কাজ, হাজার হাজার কাজ, হাজার না লক্ষ কে জানে। তো অসংখ্য কাজ এটুকু বলতে পারি, এবং সে প্রতি মুহূর্তে একসঙ্গে একাধিক বিষয়ে চিন্তা করতে থাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা মস্তিষ্কের সেই চিন্তাগুলির দ্বারা একসঙ্গে ক্রিয়াশীল হতে পারি না। যে কোনো একটা বিষয়ের উপর আমরা ক্রিয়াশীল হতে পারি, বাকি বিষয়গুলো তখন দুপাশে সরে যায়। কিন্তু এটা ঠিক যে মস্তিষ্কের ভাবনার জায়গায়, চিন্তনের জায়গায় বুদবুদির মতো, জলের তলা থেকে যেমন অসংখ্য বুদবুদি ওঠে, সেরকম বুদবুদির মতো তারা ভেসে উঠতে থাকে অনেক গভীর থেকে। তা আজকে কী নিয়ে কথা বলবো? প্রচুর চিন্তা, প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচুর চিন্তা, কিন্তু কোনটা নিয়ে বলবো সেটা ভাবছিলাম। এখন আমরা যা ভাবি তা তো আমরা প্রায়শই করে উঠতে পারি না, আর আমরা যা করি তা হয়তো অনেক সময়ই আমরা ভেবে করি না। সেই জন্য আমি বলতে পারি না যে অমুক লোক অমুক কাজটি করেছে, আমি এ কাজ কখনো করব না। এই নিশ্চয়তা আমি দিতে পারি না, কারণ আমি তো প্রকৃতির হাতে। আমি আমার, সেই যে বলছিলাম কাল, হাজার বছরের আমার যে পূর্বপুরুষ, তাদের দ্বারা আমি প্রভাবিত, আমার সমাজের দ্বারা প্রভাবিত, আমার প্রকৃতির দ্বারা প্রভাবিত। এমনকি আমার যে শরীর যন্ত্রটি, যেটি প্রকৃতি আমাকে দিয়েছে, যেটিকে আমি বলে মনে করছি, আদপেই হয়তো সে আমি নয়। তো সেটি যে কখন কি করবে কে জানে। এই যে আমি এখন বসে কথা বলছি, এই সেকেন্ডের মুহূর্তকাল পরেই আমি কি করব তা কি আমি জানি? যেমন এই যে আমি কথা বলছি, আমার এই বলছি শব্দটি যে উচ্চারিত হচ্ছে, এই বলছি শব্দটি যে উচ্চারিত হচ্ছে, এর পরবর্তী যে উচ্চারিত হচ্ছে এই শব্দগুলো যে পরপর আসছে লাইন দিয়ে, এগুলো কি আমি আগে থেকে জানি? জানি না তো। সে কোনো সিস্টেমে আসে, অথবা একটি শব্দ আরেকটি শব্দকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে আসে। শব্দগুলোর মধ্যে একটা পারস্পরিক ভালো সম্পর্ক আছে, একটা ভাব ভালোবাসা আছে, একটা বোঝাপড়া আছে। একটি শব্দ আরেকটি শব্দকে ছেড়ে থাকতে পারে না, একটি শব্দ একাধিক শব্দকে ছেড়ে থাকতে পারে না। একাধিক শব্দের সঙ্গে তাদের সম্পর্ক, একাধিক শব্দের সঙ্গে তাদের ওঠা বসা, তাদের জীবনযাপন। এখন শব্দের যে যাপন, এই যে শব্দের যাপন, এই শব্দের যাপনকে আমরা কেউ কেউ লিখি। যারা লিখি তাদেরকে আমরা লেখক বলি। লেখক অর্থাৎ কবি,
গল্পকার, ঔপন্যাসিক, এদেরকে আমরা বলি যে এরা শব্দগুলিকে নিয়ে, শব্দগুলির ইচ্ছেকে কি বলবো, লিখিত রূপ দেয়। শব্দ কি চায়, একটি শব্দ আরও অসংখ্য শব্দের সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়ে কিভাবে সংসার পাততে চায়, সেটা আমরা লিখিত রূপ দিই। যারা কবিতায় রূপ দিই তাদেরকে আমরা কবি বলি, যারা গল্পে রূপ দিই তাদেরকে বলি গল্পকার, যারা আরও বড় করে আরও বৃহৎ ক্যানভাসে ছবিটা আঁকতে চান তাদেরকে আমরা বলি ঔপন্যাসিক। এখন এত তো লেখা হয়েছে পৃথিবীতে, এত এত ভাষায়, এত এত সাহিত্যে লেখা হয়েছে, কি জানি আমরা? আমি কতটুকু জানি? আমি তো কিছুই জানি না। আমি যে জানি না এটুকুকেও আজও পর্যন্ত আমার জানা হয়নি। তা এত ভাষায় যে এত সাহিত্য রচনা হয়েছে পৃথিবীতে, এত বড় বড় তাবর সব সাহিত্যিকরা এসছেন, যাদের নামটুকু হয়তো বা শুনেছি, হয়তো সেসব নাম আমি সঠিকভাবে উচ্চারণও করতে পারি না, তাদের সম্পর্কে বিস্তারিত কিছুই জানি না। অল্প স্বল্পও যে জানি তেমনটাও হলপ করে বলতে পারি না। তো যাই হোক, জানেন তো, অনেকেই তো জানেন, বহু লোকেই তো জানেন, তাদের নিজেদের ভাষায়, তাদের দেশের লোক যারা তাদের পাঠক তারা তো জানেন না। যদি জানেন তাহলে এত অনুবাদক আসছেন কি করে? এক একজন অনুবাদক পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে গল্প, সাহিত্য, উপন্যাস, কবিতা এসব অনুবাদ করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো তারা তো জানেন, আমি জানি না, তারা জানেন, তারা নিশ্চয়ই জানেন। তারা যা জানেন সেটুকুকে আমি পাচ্ছি। এখন আমার জানার সঙ্গে তাদের জানার যদি ফ্রিকোয়েন্সিগত ম্যাচ না হয় তাহলে অনেক সময় আমি ধরতে পারি না। তো যাই হোক, আমি আমার মূল বক্তব্য থেকে সরে যাব না। আমার বক্তব্য যে এত যে সাহিত্য রচনা হয়েছে, এত যে কবিতা লেখা হয়েছে, তাতে পৃথিবীর ইতিহাসের কি তাদের দ্বারা কোনো পরিবর্তন হয়েছে? তারা কি ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে? তারা কি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে? তারা কি মানুষের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পেরেছে? সংশয় জাগছে। কখনো কখনো মনে হচ্ছে আদপেই তা পারেনি। সব বাদ দিন, শুধু ধরুন না, আমি তো দেখি যারা আমাদের দেশে একটু আধটু যারা লেখাপড়া শিখেছেন, একটু স্কুলে কলেজে শিক্ষকতা করেন, অধ্যাপনা করেন, একটু ভালো বলতে পারেন, ভালো বক্তা, ভালো লিখতে পারেন, ভালো প্রাবন্ধিক, ভালো গায়ক, তাদের মুখে তো শুনি দিনরাত, প্রায় দিনই শুনি রবীন্দ্রনাথকে ছেড়ে নাকি আমাদের জীবন অচল, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে নাকি আমাদের কিছু চলবে না। এখন এ কথা যদি সত্যিই হয় তাহলে সেই রবীন্দ্রনাথকে আমরা কতটুকু অনুসরণ করেছি? ও রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে অনুসরণ কথা আমি বলছি না, তাঁর লেখার মধ্যে যে বাণী আছে, যে মর্ম আছে, তাকে আমরা উপলব্ধি করি, তাকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, আমরা কি? সেটাই আমার বক্তব্য। অর্থাৎ আমি কিছু লেখার আগে আমি কি একজন লেখক হবার জন্য নিজেকে তৈরি করেছি? আমি কি তার যোগ্যতা অর্জন করেছি? ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে আমি বিন্দু মাত্র সে যোগ্যতা অর্জন করিনি, এবং সেই যোগ্যতা অর্জন করার দিকে আমি কয়েক পা হাঁটিও নি। আমি কখনো প্রয়োজনই উপলব্ধি করিনি যে লেখক হতে গেলে, কবি হতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। আমি কবিতার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে যে বার্তা মানুষের কাছে দিচ্ছি, যে অনুভূতির কথা বন্টন করতে চাইছি, বলতে চাইছি, যে ছবি আমি আঁকতে চাইছি, তা যদি আমি নিজে বিশ্বাস না করি, আমার জীবনে তার যদি কোনো প্রভাব না থাকে, তাহলে
সেটা আমার সেইটি পড়ে বা সে সম্পর্কে জেনে আমার কী লাভ হবে? আমি কবিতা লিখে সেই কবিতা কী কাজে লাগবে? আমারই বা কী কাজে লাগবে? আর আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার পরবর্তী জেনারেশন, তাদের কাছে কী কাজে লাগবে? তাদেরকে ডেকে কী খবর পৌঁছে দেবে যে ভাই দেখো এখানে একটা খনি আছে, এখানে কিছু রত্ন আছে, এখানে কিছু মূল্যবান খনিজ পদার্থ আছে, তোলো, কাজে লাগবে তোমাদের আত্মিক উন্নতির জন্য, তোমাদের জীবনের উন্নতির জন্য, তোমাদের প্রযুক্তির উন্নতির জন্য, তোমাদের ইতিহাসকে সমৃদ্ধ করার জন্য, তোমাদের বিজ্ঞানের প্রসারের জন্য। কোন কাজে লাগবে? কিছু কি লাগবে? যদি লাগতোই তাহলে তো আমরা বিভূতিভূষণ থেকে পেতুম, আমরা তারাশঙ্কর থেকে পেতুম, আমরা রবীন্দ্রনাথ থেকে পেতুম, আমরা মানিক বন্দ্যোপাধ্যায় থেকে পেতুম। পেয়েছি কি? আমরা কি জীবনানন্দের যে মর্ম বেদনা তাকে উপলব্ধি করতে পেরেছি? আমরা কি বিনয় মজুমদারকে উচ্চারণ করতে পেরেছি মুহূর্তকালের জন্যেও? আমি যে ভাস্কর চক্রবর্তী পড়ি, তার বুকে যেখানে রক্তের ক্ষরণ হয়েছে, সেই ক্ষরণকে আমি কখনো উপলব্ধি করেছি? সে বেদনা কি কখনো আমাকে স্পর্শ করেছে? যদি করত, তাহলে এই যে আজকে দেখছেন সমাজে বিবিধ রকমের কুকর্ম, মানুষের উপর মানুষের অত্যাচার, অনাচার, শঠতা, রাজনীতির ক্রূরতা, রাজনীতির অসততা, এসব কি থাকতো? এসব কি থাকা সম্ভব হতো? আমার মনে হয় আমরা ঠিকঠাক মতো সাহিত্য বুঝি না, আমরা কবিতা বুঝি না, আমরা গল্পের বার্তাটি নিই না, আমরা যে গানের মধ্যে যে বাণী আছে সে বাণীগুলোকে উপলব্ধি করি না, তাকে অনুসরণ করি না, শুধু ঠোঁটে উচ্চারণ করি। গানের যে সুর হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়ে নাদ শব্দের মতো উঠে আসা উচিত, সেই গানের সুর, বাণী আমাদের যেন মনে হয় এই ঠোঁটের চারধারে কোথাও যেন উদ্ভব হচ্ছে, তার গভীরতা নেই। সে যেন আমাদেরকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি, আমাদের ব্যক্তি জীবন কোনোভাবেই সমৃদ্ধ হচ্ছে না, আমরা সাধক হিসাবে পরিগণিত হচ্ছি না। আরও অনেক কথা বলা যায়, আরও অনেক এই প্রসঙ্গে দীর্ঘক্ষণ সময় ধরে বলা যায়। যদি আরেকজন কেউ থাকেন মতামত বিনিময়ের মধ্য দিয়ে আরও হয়তো একটা নির্দিষ্ট ঠিকানায় অথবা একাধিক নির্দিষ্ট বক্তব্যের মধ্যে পৌঁছতে পারি। তাই মুদ্রা কথা যেটা, মূল কথা যেটা, সেটা হচ্ছে আমি একজন লেখক হবার আগে, আমি একজন কবি হবার আগে, আমি লেখার মধ্যে যা মানুষকে দিতে চাইছি সেটুকু যেন আগে আমি সঠিকভাবে গ্রহণ করি, এবং আমি যে গ্রহণ করেছি তা যেন আমার যাপনের মধ্যে থাকে। তা যদি না থাকে তাহলে সমস্ত সাধনাই ব্যর্থ, তাহলে কিন্তু আমরা সাধক নই। যাই হোক, আজকে 3টে কবিতা পড়ব। এই 3টে কবিতা শান্তিনিকেতনের একটি পত্রিকা, আজকের কবিতা বলে একটি পত্রিকা, এর সম্পাদক প্রবীর দাস সম্পাদিত আজকের কবিতা। বহুদিন ধরে এই পত্রিকা বেরোচ্ছে, 30 বছর ধরে এই পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে। হাজার হাজার কবির কবিতা এখানে প্রকাশিত হয়। আমিও অতীতে কখনো সখনো ছিলাম, এবং অতি সম্প্রতি আবার আমার কয়েকটি কবিতা এই পত্রিকায় ছাপা হয়েছে। তো সেই পত্রিকা থেকে আবারও বলছি, প্রবীর দাস সম্পাদিত আজকের কবিতা পত্রিকা থেকে আমি 3টে কবিতা পড়ছি। ভাষণ অনৃত হলে তা যতই রীতের পোশাক পরে থাক সত্য হয় না।
সিংহ দরজা থেকে নাচ দরজা পর্যন্ত সময়ানুক্রমে যেসব ঘটনা ঘটে এসেছে এতকাল, তারা একে একে বেজে চলেছে সময় মেশিনে। বিশ্বাস তোমাকে পারেনি প্রমাণ দিতে তার বিশ্বস্ততার, সন্দেহ দিয়ে তাকে তুমি পুড়িয়েছ বারবার। ভ্রান্তিও বড় অবুঝ, সে বারবার খাদের কিনারে গিয়ে ঝুঁকি নেয়। তুমি তো প্রেমের অর্থ খুঁজে পাওনি কোথাও। উঠোনে মাটির উপর বসে আছে একটা লোক, তার মাথার উপরে যে চাঁদের মেডেল ঝোলার কথা ছিল, এমন একটা উদ্ভট লোককে সে উপযুক্ত মনে করেনি। প্রতি রাতে যে পেঁচা এ বাড়িতে গাছের ডালে বসে থাকে, প্রত্যক্ষ করে অন্ধকার কিভাবে চুরি করে বাড়ির অতীত, সে কেবল জানে ওই লোকটির অপেক্ষার সময় কত দীর্ঘ। এবারের কবিতাটির নাম ইতিহাস। ইতিহাস চুপ করে বসে থাকে ইটের ফাঁকে ফাঁকে, চুন সুরকি বা সিমেন্ট বালির মশলায়। মানুষ তাকে সব কথা বলতে দিতে চায় না, আবার যে কথা তার নয় বলাবার জন্য জুলুম খাটায়। ইতিহাসের ভাষা বিভিন্ন রকমের, সেই সব রকমের উপর মানুষের দখল নেই। আর মানুষের ছাপা অক্ষরগুলোকে ইতিহাস তেমন একটা পাত্তাও দেয় না। বাড়ির ইতিহাস বাড়ি জানে, যে 400 স্কোয়ার ফুট ঘরে দাঁড়িয়ে শহরের হ্যাটকোটরা মিথ্যা ভাষণ দেয় সত্যের মতো করে। কাগজে যা ছাপা হয় নানান রঙের অক্ষরে, অক্ষরদের ভাষাও ভিন্ন ভিন্ন। সবই মিথ্যে শুধু নয়, ঠুনকো। একদিন এখানেই প্রেম একাধিক মানুষের উপাদান নিয়ে একাধিক মানুষ বানিয়েছিল। পাশেই ছিল একটা স্টাডি রুম, সেখানেও কতদিন কত পাঠ্যবস্তু পরস্পরের মধ্যে সঙ্গম ঘটিয়েছিল। এখন এ বাড়ির প্রত্যেকটি ঘরই খুব ছোট, এবং সেই ছোট ঘরগুলো ইট দিয়ে নিরেট করে ভরা আছে। সেখানে আর কেউ ঢুকতে পারে না। অনেক টিকটিকি সেসব ঘরে মরে যাবার পর আজও পালন করে চলেছে সত্যের ভাষণ। আরেকটি কবিতা, শেষ কবিতা, 3টি পত্রিকা থেকে, একই পত্রিকার 3টে সংখ্যা থেকে 3টি কবিতা। জন্মান্তর। জন্মান্তর বাদ দিয়ে কিংবা জন্মান্তর বাদ নিয়ে বাড়ি কোনো দিন মাথা ঘামায়নি। ভালোবাসা দিয়ে যত্ন সহকারে চোখ অন্ধ করার পর জন্মের পর মৃত্যু বলে কোনো শব্দ থাকে না। একবার যে জন্মায় সে থেকেই যায় বরাবরের জন্য। এভাবে বাড়ির সদস্য সংখ্যা বাড়তেই থাকে। পোর্ট্রেট আঁকার চিত্রকর একটানা করে চলেছে সেই কাজ। ঢেকিশালের পাশে চট আর কাপড় দিয়ে খানিকটা জায়গা ঘরের মতো ঘেরা ছিল, আঁতুর ঘর। ইনফেকশন শব্দটা তখনও বাংলার মাটিতে জন্মায়নি। 100 বছর পার হয়ে গেছে, সেই জায়গাটা এখনও তেমনই আছে বাড়িতে, এখনও ব্যবহার হয়। অন্তত সরীসৃপের ডিম ফোটানোর কাজে। ক্রম যেভাবে পায়চারি করে বাড়ির লম্বা করিডোরে, তাতে প্রত্যেকটি প্রসূতির জন্মদানের ইতিহাস লিপিবদ্ধ হয়ে যায় টাইপরাইটার মেশিনে।
সেই জায়গা এবং সময়গুলোকে মোটা অক্ষর দিয়ে বাঁধিয়ে রাখা হয়। প্রত্যেকটি সেকেন্ড সংগ্রহে রাখে মনস্ক ইতিহাস। এই 3টি কবিতা পড়লাম। এ প্রসঙ্গে একটি দুটি কথা ওই শেষ করার আগে বলি। সেটা হচ্ছে যে আমি যখন একটা কথা বলতে চাইছি, তখন আমি মুখে যা বলছি, আমি মুখে যা উপস্থাপন করছি, আমার মস্তিষ্কের বলতে চাওয়া সে কিন্তু তার চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করছে। এই দ্রুত গতিতে কাজ করার ফলে আমার বলার ক্ষমতা আর মস্তিষ্কের ভাবার ক্ষমতা, এই বলার ক্ষমতা মস্তিষ্কের ভাবার ক্ষমতাকে ধরতে পারে না, ছুঁতে পারে না। যার জন্যে মাঝে মাঝে কী হয়, বক্তব্যের মধ্যে অসংলগ্নতা এসে যায়। প্রায় অনেক মানুষেরই হয়, বোধহয় সব মানুষেরই হয়। যারা দক্ষ মানুষ, যারা ভালো সেলাই করতে পারেন, তারা হয়তো কথা দিয়ে ওই অসংলগ্নতাগুলোকে জুড়ে দিতে পারেন খুব সুচারুভাবে। তো কিন্তু আমি নিজে টের পাই, নিজে তো নিজের কাছে অসৎ থাকতে পারি না। আমি নিজে বুঝতে পারি যে এই মুহূর্তে আমি যা বলতে চেয়েছিলাম আর আমি এই মুহূর্তে যা বললুম দুটো এক নয়। অথবা অনেক সময় আগাম বলে ফেলি, যে কথাটা আমার আরও 5টা 10টা লাইনের পরে বলার কথা, সেই সব কথাটা, সেই বাক্যটা আমি আগাম বলে ফেললাম। এখন যদি আমি আগাম ঠিকানায় পৌঁছে যাই, তাহলে ঠিকানায় পৌঁছানোর আগে যে দীর্ঘ রাস্তা, সেই দীর্ঘ রাস্তা সম্পর্কে সঠিক বিবরণ আমি দিতে পারবো না। সেই যে দিতে যে পারলাম না, তার জন্য ক্ষমা চাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা আমার নেই। নমস্কার।